আসসালামু আলাইকুম। আশা করি সালামের উত্তরটা দিবেন। আজকে আমি কোনো রকমের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটির ঘটনাস্থল হচ্ছে কিশোরগঞ্জ জেলার পোলেরঘাট নামক একটি বাজার। ওই বাজারকে কেন্দ্র করে একটি লোক, তার নাম হচ্ছে মাহবুব। সেই মাহবুব মিয়ার ছেলের সাথে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যেটি শোনার পর আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে পড়তে পারে। তো প্রিয় লিসেনার্স, কিশোরগঞ্জ জেলার পোলেরঘাট বাজারের মাহবুব ভাই, তিনি বড়ই ব্যবসা করে তিনি তার সংসার চালিয়ে থাকেন। তো তিনি বোরপুল কিশোরগঞ্জের মধ্যে তিনি আসেন এবং বাস দিয়ে তিনি বড়ই ব্যবসা করেন। তো এভাবে কিন্তু তার সংসারটা খুব ভালোই চলছিল। তো তিনি আমার কাছে তার ঘটনাটি আমার কাছে শেয়ার করে। তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে এই ঘটনাটি শেয়ার করে দেই। মাহবুব ভাইয়ের ৩ জন ছেলে আছে এবং একটা ছেলের বয়স হচ্ছে ১২, একটার ৭ এবং আরেকটার ৩ বছর। তো ওই ছেলেগুলোকে নিয়ে মাহবুব ভাইয়ের সংসারটা ভালোই চলছিল। কিন্তু এখানে একটা সমস্যার বিষয় আছে। সমস্যাটা হচ্ছে মাহবুব ভাইয়ের যে বাড়িটা আছে, ওই বাড়ির যে পিছন দিক দিয়ে একটা বড় রকমের একটা কবরস্থান রয়েছে এবং ওই কবরস্থানটার মধ্যে অনেক মানে আত্মহত্যাকারী এবং অনেক রকমের মানুষ ওইখানে কবর দেওয়া হয়। যার কারণে কবরস্থানটা খুব ভয়ানক একটি কবরস্থান হিসেবে পরিচিত ওই পোলেরঘাট বাজারের কবরস্থানটা। তো যার কারণে ওই কবরস্থানের পাশ দিয়ে মানুষ রাত্রিবেলা হেঁটে যায় না। তার কারণ হচ্ছে ওই কবরস্থানের যে সাইড ফাইট ছিল, ওইগুলোর মধ্যে মানুষ দেখতে পেত আগে কিছু অশরীরীর মতো মানে ওখানে বসে থাকতো এবং নানান রকমের কান্নার আওয়াজ, অদ্ভুত রকমের চিৎকার চেঁচামেচি ওইখান থেকে শোনা যেত বলে মানুষ ধারণা করে থাকে এবং অনেকের সাথে এরকম ঘটনা ঘটেও যায়। যার কারণে ওই কবরস্থানটির পাশ দিয়ে মানুষ আসা যাওয়া খুব কম করে। তো এখানে সমস্যাটার বিষয় হচ্ছে মাহবুব ভাইয়ের যে বাড়িটা, ওই বাড়িটা কবরস্থান থেকে প্রায় ৩০ ফিট দূরে। তো এতটা দূরে কিন্তু খুব একটা দূরে না, তাদের বাড়ি থেকে ওই কবরস্থানটা সরাসরি দেখা যায়। তো এরূপ অবস্থা হওয়ার কারণে মাহবুব ভাই তিনি ভাবলেন যে ওনার বাড়ির সামনে একটা বড় রকমের বেড়া দিয়ে দিবেন। তখন আজ থেকে প্রায় ২ বছর আগের ঘটনা। মাহবুব ভাই তিনি বাজার থেকে অনেক টিন এবং বাঁশ কিনে নিয়ে আসেন এবং তিনি ওই যে বাড়ির সামনটাতে ওইটাতে একটা বেড়া দিয়ে দেন, যেভাবে ওই কবরস্থানটাকে বাড়ি থেকে যেন আর না দেখা যায়। কেননা মাহবুব ভাই এবং তাদের পরিবারের লোকজন ওই কবরস্থানের মধ্যে কিছু অশরীরী আত্মা এবং অতৃপ্তি আত্মার পরিলক্ষিত তারা দেখতে পেরেছেন, যার কারণে তারা অনেকটা ভয় পায় ওই কবরস্থানটার দিকে তাকাতে। তো মাহবুব ভাইয়ের যখন একটা ছোট বাচ্চা হলো, তখন তার বয়স ছিল ১ বছর। ওই ১ বছর বয়সী ছেলেটা মানে খুব মানে চাঞ্চল্য ছিল। তো সে কিন্তু এখনো কথা বলা শিখেনি। যার কারণে মাহবুব ভাই এবং মাহবুব ভাইয়ের স্ত্রীরা তাকে খুব আদর স্নেহ করে। আর বলে রাখা ভালো যে মাহবুব ভাইয়ের যে একটা ছোট ভাই ছিল, ওই ভাইটা কিন্তু এক প্রকারের আত্মহত্যা করে মারা যায়। সে বিষ পান করে এবং বিষ পান করার পর সে মারা যায়। তার অদ্ভুত মৃত্যুতে তাদের বাড়িতেও একটা শোকের ছায়া নেমে আসে এবং মাহবুব ভাইয়ের যে ছোট ভাইটা ছিল তাকেও কিন্তু ওই কবরস্থানে দাফন দেওয়া হয়। তো এখানে কিন্তু একটা ভাববার বিষয় যে ওই কবরস্থানে কিন্তু অনেক রকমের অতৃপ্ত আত্মা এবং অশরীরী ওইখানে থাকার কথা। কেননা এখানে অনেক রকমের আত্মহত্যাকারীদের লাশ ওইখানে পুঁতে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন দেওয়া হয়েছে। তো যাই হোক, খুব সুখ শান্তিতে চলছিল মাহবুব ভাইয়ের চলাফেরা। তো একদিন মাহবুব ভাইয়ের ছেলে যখন ১ বছর বয়স হয়েছিল, ওই ছেলেটাকে নিয়ে তিনি ভাবলেন যে তার খালা বাসায় বেড়াতে যাবে। সেটা ভাবার পর তিনি মাহবুব ভাই ওই ছোট ছেলেটাকে নিয়ে নেন কুলে করে এবং ওই খালা বাসায় রওনা দেন। তখন মাহবুব ভাইয়ের স্ত্রীকেও সাথে নিয়ে নেন। তখন তারা ৩ জন ওইখানে যাচ্ছিল তাদের খালা বাড়িতে। তো যেতে যেতে যখন তারা ওই কবরস্থানের পাশটাতে চলে আসে, ওই কবরস্থানটা কিন্তু ছিল অনেকটা বড় টাইপের। তো অনেকটা বড় কবরস্থান হওয়াতে তাদেরকে পুরোটা ঘুরে তারপর যেতে হলো। তো যাওয়ার পর তারা লক্ষ্য করতে পারলো যে তাদের যে ছেলে ছিল, ওই ১ বছরের ছেলেটা ওই কবরস্থানের পাশে যেতেই মানে সে কান্না শুরু করে দেয়। এতটা কান্না যেটা দেখার পর মাহবুব ভাই তাকে সান্ত্বনা দিতে পারছে না। ছোট বাচ্চা কান্না করতেই তো পারে। এটা ভাবার পর মাহবুব ভাই তার ছেলেকে তার স্ত্রীর হাতে দিয়ে দেন
এবং বললেন যে তুমি তাকে সামলাও আর তাড়াতাড়ি করে হেঁটে আসো, ওই জায়গাটা এমনিতেই ভালো না। তখন মাহবুব ভাই এবং মাহবুব ভাইয়ের স্ত্রী তারা দুজন জুড়ে হাঁটছেন ওই কবরস্থানের পাশটা দিয়ে। তখন তারা এক পর্যায়ে ওই যে খালা বাসায় তারা চলে যায়। তো খালা বাসায় চলে যাওয়ার পর তারা দেখতে পান যে তাদের যে সাথে ছেলেটা ছিল, 1 বছর বয়সী ছেলেটা, ওই ছেলেটা তাদের খালা বাসাতে গিয়েই মানে উল্টাপাল্টা বমি শুরু করে দেয়। এত ছোট একটা বাচ্চা, তাও আবার এতক্ষণে বমি করছে, সেটা কিন্তু একটা ভাববার বিষয় ছিল। তখন মাহবুব ভাই তিনি ভাবলেন যে হয়তো ছোট বাচ্চা গড় হজম হয়েছে, তার জন্য সে বমি করছে। তবে আরেকটা চিন্তার বিষয় ছিল যে তার বমির যে পরিমাণটা ছিল অনেকটা ছিল। যেহেতু যেহেতু একটা ছোট একটা বাচ্চা, এতটা বমি কিন্তু সে করা উচিত ছিল না, এতটা বমি করে নিয়েছে। তো যাই হোক, তার এরকম বমি দেখে একটা ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তার তিনি দেখলেন যে তার শরীরে খুব জ্বর এবং তার মানে অনেক রকম শরীর খারাপ। তো এটা দেখার পর তিনি অনেকটা ওষুধ দেন এবং তারা এই যে সিরাপ ছিল ওই সিরাপগুলো দেন মাহবুব ভাইকে। তখন মাহবুব ভাই এবং মাহবুব ভাইয়ের স্ত্রী তারা রাত্রে প্রায় 10টার দিকে আবার বাড়ির দিকে রওনা দেন এবং বাড়ির দিকে আসছেন তারা। কিন্তু তখন যদি তারা জানতো যে আজকে রাত্রিবেলা ওইখানে খালা বাসায় বেড়াতে যাওয়াটা তাদের কাল হয়ে দাঁড়াবে, মাহবুব ভাই কি কোনোদিন ওই জায়গা দিয়ে যেত? তো যাই হোক, তাদের ভাগ্যে এরকমটা লেখা ছিল। তখন তারা মাহবুব ভাই এবং মাহবুব ভাইয়ের স্ত্রী তারা বাড়িতে চলে আসেন এবং আসার পর তিনি দেখতে পান যে মাহবুব ভাইয়ের যে স্ত্রী ছিল তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন এবং এতটাই অসুস্থ যেটা মানে সারবার মতো না। রাত্রিবেলা এত অসুস্থ, এখন কোনো ডাক্তারের কাছেও নিয়ে যাওয়া মানে যাবে না, যেহেতু রাত্রিবেলা কোনো ফার্মেসিও খোলা পাওয়া যাবে না এবং পোলের ঘাট বাজার থেকে হাসপাতাল অনেকটা দূরে। যার কারণে মাহবুব ভাই বললেন যে কালকে সকালবেলা নিয়ে যাবেন। কিন্তু রাত্রিবেলাতে ওনার স্ত্রীর যে এরকম একটা অবস্থা হয়ে যাবে সেটা তিনি কল্পনা করতে পারেননি। তখন তারা সবাই ঘুমিয়ে পড়েন, কিন্তু মাহবুব ভাইয়ের স্ত্রীর কোনো শোকে ঘুম আসে না। তিনি শুধু চিল্লাতে থাকেন। ওনার চিৎকার চেঁচামেচি শোনার পর মাহবুব ভাইও মানে ঘুমাননি। তখন তারা দেখতে পারলেন যে তাদের যে সাথে ছোট ছেলেটা ছিল, 1 বছর বয়সী ছেলেটা, ওই ছেলেটার চোখ মানে লাল হয়ে যাচ্ছে এবং তার মানে অদ্ভুত রকমের কাণ্ডকলাপ তার মধ্যে বিদ্যমান হচ্ছে, যেটা দেখার পর মাহবুব ভাইরা খুব চিন্তিত হলেন এবং ভাবলেন যে ছেলেটার কি হলো হঠাৎ করে। খুব ভয় লাগছে ছেলেটাকে দেখার পর। তখন মাহবুব ভাইয়ের স্ত্রী মানে ভয় পেয়ে ওই ছেলেটাকে আর কোলে নেন না। তখন মাহবুব ভাই বললেন যে ছেলেকে কোলে নাও না কেন? তখন মাহবুব ভাই ওই বাচ্চাটাকে হাতে নেন। হাতে নেওয়ার পর দেখতে পান যে বাচ্চাটার শরীর এতটা গরম হয়ে গিয়েছে, যে গরমটা কিনা একজন সুস্থ মানুষের যদি থাকে তাহলে সুস্থ মানুষটার শরীর পুড়ে যেতে পারে। তো মাহবুব ভাই যখন ছেলেটাকে দেখতে পান যে শরীর এরকম গরম হয়ে আছে, তখন তিনি ছেলেটাকে আবার বিছানাতে তাত করে ফেলে দেন। ফেলে দেওয়ার পর তিনি বললেন যে সর্বনাশ, ছেলের তো খুব জ্বর উঠেছে, এই জ্বরের মধ্যে ছেলেকে এইখানে এভাবে শুয়ে রাখা ঠিক হবে না, তাড়াতাড়ি ছেলের কিছু সেবা যত্ন করো। তখন মাহবুব ভাইয়ের স্ত্রীর মানে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল, তিনি পারছেন না উঠে দাঁড়াতে। তখন মাহবুব ভাই এরকমটা দেখার পর মাহবুব ভাইয়ের ছেলে এবং স্ত্রীকে বিছানায় শুয়ে দেন। তারপর মাহবুব ভাই ওনার মাকে ডাক দিলেন। তারপর মা এসে মাহবুব ভাইয়ের স্ত্রী এবং ছেলের সেবা যত্ন করতে থাকেন। এভাবে সারাটা রাত তারা কাটিয়ে দেন। তারপর দিন সকালবেলা ওই যে বাচ্চা ছেলেটা ছিল, ওই ছেলেটা কথা বলা শুরু করে দিল বড় বড় মানুষের মতো। তার এরকম কথাবার্তা শোনার পর মানুষ অনেকটা অবাক হয় কারণ হচ্ছে 1 বছর বয়সী একটা ছেলে মানুষের মতো, বড় মানুষের মতো কথা বলতে পারবে, সেটা কিন্তু একটা রহস্যময় একটা বিষয়। তখন এরকমটা দেখার পর মাহবুব ভাইয়ের মা বললেন যে তোর ছেলেকে হয়তো কোনো রকমের পিশাচ বা জিন হয়তো বর করেছে, তাড়াতাড়ি আজকের ভিতরে একটা কবিরাজ নিয়ে আসবি বললাম, না হলে তোর ছেলের আর রক্ষে থাকবে না। তখন মাহবুব ভাই ওনার মায়ের এরকম কথাবার্তা শোনার পর তিনি একটা বৌদ্ধর কাছে গেলেন, কবিরাজের কাছে। যাওয়ার পর তিনি বললেন যে কবিরাজ মশাই, আমার ছেলে এবং আমার বউয়ের অনেকটা শরীর খারাপ হয়ে গিয়েছে এবং আমার ছেলের সাথে যা ঘটছে সেটা জিনদের লক্ষণ।
হয়তো তাকে জিনে ভর করেছে। তো ছোট্ট একটা বাচ্চা তাকে যদি এরকম জিনে ভর করে তাহলে তো অনেকটা খারাপ দেখায় বলুন। তখন কবিরাজ মশাই ওনার কাছ থেকে সবকিছু কথাবার্তা জানার পর তিনি মাহবুব ভাইয়ের সাথে রওনা দিলেন মাহবুব ভাইয়ের বাড়িতে। সেদিন দিনটি ছিল প্রায় শনিবারের মতো। ওই শনিবার যখন বিকেলবেলা মাহবুব ভাই কবিরাজ নিয়ে বাড়িতে আসেন, আসার পর কবিরাজ মশাই বললেন যে সর্বনাশ হয়ে গিয়েছে, তোমাদের বাড়িতে কোনো খারাপ একটা আত্মার আবির্ভাব ঘটেছে, যেই আত্মাটা তোমাদের বাড়ির কেউ হতে পারে। তখন মাহবুব ভাই বললেন যে এ কি বলছেন আপনি, আত্মা আবার কি করে হতে যাবে আমাদের বাড়িতে। তখন ওই যে কবিরাজ মশাই তিনি আস্তে আস্তে করে তাদের বাড়ির দিকে এগোয় এবং এগোনোর পর মাহবুব ভাইকে বললেন যে এই ছেলে এদিকে আসো, আমার আমার মুখের কাছে আসো। তখন মাহবুব ভাইয়ের কানের কাছে গিয়ে কবিরাজটি বললেন যে তোমাদের বাড়িতে কি কেউ কোনোদিন আত্মহত্যা করে মারা গিয়েছে? তখন ওই মাহবুব ভাই বললেন যে হ্যাঁ, আমার যে ছোট ভাই ছিল সে বিষ পান করে মারা গিয়েছে। এখন এই কথা আপনি কেন জানতে চাইছেন? তখন কবিরাজটি বললেন যে এটাই তো হচ্ছে মূল কারণ, তোমার যে ভাই ছিল ওই ভাইয়ের আত্মাটা তোমাদের বাড়িতে কিন্তু এখনো ঘুরে বেড়ায়। তোমরা সাবধানে থেকো, আর তোমার ছেলের কিন্তু খুব খারাপ কিছু করতে চলেছে। তাড়াতাড়ি তোমার ছেলের কাছে আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি। তখন কবিরাজের কথা শুনে কবিরাজ মশাইকে তার ছেলের কাছে এবং তার স্ত্রীর কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন যে তার স্ত্রী মাটিতে গড়াগড়ি শুরু করছে এবং অপরদিকে তার যে ছোট বাচ্চাটা ছিল 1 বছর বয়সী, সে বড় মানুষের মতো টাস টাস করে কথা বলছে। এরূপ কথাবার্তা শোনার পর কবিরাজ মশাই তিনি চিন্তিত হলেন এবং বললেন যে খুব খারাপ ঘটনা ঘটতে চলেছে তোমাদের সাথে, তাড়াতাড়ি এখানে একটা পাটি বিছাও। তখন কথা অনুযায়ী ওইখানে মাহবুব ভাই একটা পাটি বিছিয়ে দেন তাদের ঘরের ভিতরে। তারপর কবিরাজ মশাই তিনি ঝাড়ফুঁক করতে থাকেন। ঝাড়তে ঝাড়তে তিনি অনেকটা ক্লান্ত হয়ে পড়েন। তখন ওই কবিরাজ মশাইটি মাহবুব ভাইকে বললেন যে আমাকে 1 গ্লাস পানি নিয়ে আসো। তখন ওই পানির মধ্যে কবিরাজ মশাই কিছু একটা মন্ত্র পাঠ করলেন। তারপর ওই পানিটাকে মাহবুব ভাইয়ের যে ছেলে এবং স্ত্রী ছিলেন ওই তাদের যে মাথার উপরে আস্তে আস্তে করে ছিটিয়ে দিলেন। তারপর দেখা গেল যে মাহবুব ভাইয়ের যে ছোট ছেলেটা ছিল ওই ছেলেটার রংটা একটু পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে এবং তার যে স্ত্রী ছিল তারও খুব জ্বালাতন কমেছে। তখন এরকমটা দেখার পর মাহবুব ভাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং ওই কবিরাজটি বাড়িতে চলে গেলেন। তো বাড়িতে চলে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক চলছিল। তো কি ভাবছেন, ঘটনা কি এখানে শেষ হয়ে গিয়েছে? না, ঘটনা যে আরো অনেক কিছু ঘটার বাকি আছে, সেটা শুনতে থাকুন, বুঝতে পারবেন। সেদিন থেকে প্রায় 1 সপ্তাহ চলে যায় এবং 1 সপ্তাহ চলে যাওয়ার পর দিন যখন শনিবার আবার উদয় হয়, ওই শনিবার সকালবেলা মাহবুব ভাই তিনি লক্ষ্য করতে পারলেন যে ওনার ছেলের আবারও আগের মতো শরীরটা গরম হয়ে আছে, এতটা গরম যে স্কুলে নেওয়া যাচ্ছে না। তখন মাহবুব ভাই তার মাকে বলল যে ছেলের শরীর তো আগের মতো আবারও গরম হয়ে গিয়েছে, কি করব? তখন তার মা বললেন যে ঠিক হয়ে যাবে মনে হয়, দেখ কিছুক্ষণ অপেক্ষা করে এবং ওষুধ পানি নিয়ে আয়। তখন সেদিন এভাবে কিন্তু রাত হয়ে যায় এবং রাত হয়ে যাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর মাহবুব ভাই তিনি শুনতে পান যে যখন রাত্রি প্রায় 3টা বেজে যায় তখন তিনি শুনতে পান ঘরের ভিতরে কেউ একজন আওয়াজ করছে এবং আওয়াজ করে বলছে যে আমাকে মেরেছিস তোরা, তোদেরকে আমি একটাকেও ছাড়বো না, সব কটাকে দেখে নেব, এক একটাকে ধরবো আর মেরে ফেলবো সব কটাকে, হা হা হা। এরূপ ভাবে কথা বলার পর অট্ট হাসি দিয়ে মানে থেমে গেল। তার থামার দেখে মাহবুব ভাই বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ে এবং তাড়াতাড়ি করে লাইটটা অন করে ফেলেন। তখন লাইট অন করার পর তিনি ঘরের ভিতরে কিছুই আর দেখতে পান না। তখন তিনি তার স্ত্রীকে ডাক দেন এবং ডাক দেওয়ার পর বললেন যে দেখো তো, ঘরের ভিতরে কেউ হয়তো এসেছিল, আমার খুব ভয় লাগছে, কেউ মনে হয় ঘরে এসে উল্টাপাল্টা কথা বলেছিল, হয়তো কোনো আত্মা বা অশরীরে আসেনি তো। তখন মাহবুব ভাইয়ের এরকম কথা শোনার পর মাহবুব ভাইয়ের স্ত্রী খুব ভয় পেয়ে যায়। মাহবুব ভাইয়ের স্ত্রী একটু বোকা টাইপের ছিল, যার কারণে তিনি সরল হওয়াতে ভয়টা খুব বেশি পান। তখন তিনি চিৎকার শুরু করে দেন
এবং ওনার চিৎকার শোনার পর রাত্রি যখন 3টা বাজে মানুষ অনেকক্ষণ এসে তাদের ঘরের সামনে ভিড় করে দিয়েছিল। তখন ওই মাহবুব ভাই যখন দরজাটা খুলে দেন, দরজা খোলার পর মানুষ তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং জিজ্ঞেস করলেন যে তোমাদের কি হয়েছে, চিৎকার চেঁচামেচি শুরু করেছে কেন? তখন মাহবুব ভাই বললেন যে আজকে যখন ঘুমালাম রাত প্রায় 3টার দিকে একটু আগেই আমি শুনতে পাই কেউ একজন আওয়াজ করে বলছিল আমাদের কাউকে ছাড়বে না, সব কটাকে দেখে নিবে, এরকম কঠিন হুঁশিয়ারি দিয়ে চলে গেল। তখন মাহবুব ভাইয়ের এরকম কথাবার্তা শোনার পর মাহবুব ভাইকে পাগলের আখ্যা দিলেন সবাই, বললেন যে সে পাগল হয়ে গিয়েছে, স্বপ্নে হয়তো কি না কি দেখেছে, সে বলছে এটা নাকি বাস্তবে ঘটেছে। এটা বলার পর সব মানুষগুলো চলে যান এবং মাহবুব ভাই তিনি চিন্তায় পড়ে থাকেন। ওনার ওই দিন রাতের ঘুমটা হারাম হয়ে গিয়েছিলেন এবং তিনি ওই রাতে কিন্তু ঘুমাননি। পরদিন যখন রবিবার চলে আসে, ওই রবিবার বেলা রাত্রিবেলা ঠিক আবার আগের দিনের মতো ঘটনা ঘটে যায়। রাত্রিবেলা কেউ নাকে ফিস ফিস করে বলতে থাকেন যে একটা কেউ ছাড়বো না, সব কটাকে দেখে নেব, সব কটাকে মেরে ফেলবো, আমার সাথে ফাজলামো করে তোরে ভেবেছিস কি পার পেয়ে যাবি, একটা কেউ ছাড়বো না। এরূপ কথাবার্তা শোনার পর কারই বা মন ঠিক থাকে। তো যাই হোক, মাহবুব ভাই কিন্তু দ্বিতীয় দিনও এরকম ভাবে ভয় পান এবং দ্বিতীয় দিনের ঘুমটাও তোনার ভেঙে পড়ে। তখন তৃতীয় দিন যখন সোমবার চলে আসলো, ওই সোমবার রাত্রিবেলা ওনাকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল ফিস ফিস করে কানের কাছে এসে। তখন কথাটা ছিল যে এই মাহবুব, তোকে তো আমি কিছু করব না, তোর ছেলেকে আমি দেখে নেব, তোর ছেলেকে মেরে ফেলবো, দেখি তুই কি করতে পারিস। তখন এরকম কথাবার্তা শোনার পর মাহবুব ভাই ঘুম তো ছিলেন না, তিনি এরকম অবয়বের কথাটা শোনার পর তিনি আবারও আগের দিনের মতো লাইটটা অন করে দেন। তখন লাইট অন করার পর তিনি দেখতে পান ওনার পাশে যে তার 1 বছর বয়সী ছেলেটা, ওই ছেলেটার বিছানায় নেই। তখন ওই অবস্থাটা দেখার পর মাহবুব ভাই চিৎকার শুরু করে দেন এবং ওনার চিৎকার শোনার পর ওনার স্ত্রী এবং উঠে পড়েন, ওনার মা সহ তাদের বাড়ির পাশে যে লোকগুলো ছিল সবাই চলে আসেন তাদের বাড়িতে। আসার পর দেখতে পান যে মাহবুব ভাইয়ের ছোট ছেলে 1 বছর বয়সী ছেলেটা সে পাশে নেই। তখন মানুষ জিজ্ঞেস করলে তিনি বলেন যে আমাকে আজকেও কেউ একজন ফিস ফিস করে বলল যে আমার ছেলেকে নাকি সে ছাড়বে না, সে আমাকেও দেখে নিবে। তখন এরকম কথাবার্তা শোনার পর সবার আর বুঝতে বাকি রইল না। সবাই তখন বুঝতে পেরে গিয়েছিল যে হয়তো কোনো আত্মা বা অবয়বের আবির্ভাব ঘটেছে তাদের ঘরের মধ্যে। তখন তারা বলছিলেন যে হায় হায় সর্বনাশ, তোমার ছেলের এ কি হয়ে গেল, তোমার ছেলেকে তাড়াতাড়ি খুঁজে বের করো, দেখো হয়তো বাইরে কোথাও পড়ে আছে কিংবা ঘরের কাঠের নিচে, চৌকাঠের নিচে, সবাই খুঁজতে থাকো। তখন অনেক মানুষ সেখানে জড়ো হয় এবং খুঁজতে থাকে মাহবুব ভাইয়ের ছোট ছেলেটাকে, কিন্তু ওই ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে যখন প্রায় ফজরের আজান পড়ে যায়, তখন সবাই ক্লান্ত হয়ে যায় এবং ভাবলেন যে ছেলেটাকে হয়তো পিশাচে নিয়ে চলে গিয়েছে। এরকম আরো নানান রকমের সন্দেহ করার পর সবাই আর কোনো রকমের পথ না পেয়ে কান্না শুরু করে দেন এবং তাদের কান্নাটা ছিল খুব গভীর কান্না, কেননা তাদের সাথে ঘটে যাচ্ছে অনেক দিন যাবৎ খুব খারাপ ঘটনা। এর মধ্যে এই 1 বছরের ছোট একটা বাচ্চা, ফুটফুটে একটা বাচ্চাকে এইভাবে হারাতে হবে সেটা তারা কোনোদিন কল্পনা করেনি। তো যাই হোক, ফজরের আজানের পর যখন মুসল্লিরা নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দেন, তখন তাদের মধ্যে 2 জন মুসল্লি তাদের বাড়ির দিকে, বাড়ি ছিল, তারা আসছিলেন। তখন তারা দেখতে পান যে ওই যে পুকুরটা ছিল রাস্তার পাশে, ওই পুকুরের মধ্যে কিছু একটা ভেসে আছে। তখন এই ভাসা জিনিসটাকে দেখার পর তারা ভাবলেন যে কিরে, এখানে দেখতো কিছু একটা ভেসে আছে। তো ফজরের পর বেশি একটা আলোকিত না হওয়াতে তারা তাদের চোখে এখনো ধরা পড়ছে না। তখন তারা ভাবলেন যে দেখতো বা এটা কি হতে পারে। তখন তারা দেখতে পান যে কিছু একটা বাচ্চাদের মতো, তো বাচ্চা মনে হচ্ছে না। তখন ওই 2 জন তারা ছিলেন একদিন একটু ইয়াং বয়সের ছিলেন, তাদের বয়স ছিল প্রায় 25 থেকে 27। তো ওই 2 জন মিলে ওই যে বাচ্চাটাকে একটা লাঠি নেন এবং লাঠি দিয়ে
মানে সাইডে আনার চেষ্টা করেন। তো যখন লাঠি দিয়ে একটা খোঁচা দেওয়া হয়েছিল তার শরীরের উপরে, তখন ওই বাচ্চাটার উপর থেকে কিরম একটা ধোঁয়া বের হলো, সাদা ধোঁয়া। এই ধোঁয়াটা দেখার পর তারা দুজন একটু ভয় পেল, এবং ভয় পাওয়ার পর তারা ভাবলেন যে হয়তো এখানে কোনো রহস্য রয়েছে। আর যখন দ্বিতীয় খোঁচাটা দেন তারা, তখন তারা দেখতে পান যে ওটা একটা মানুষের বাচ্চা। এটা দেখার পর তারা দুজন একটু পিছন দিকে হুঁচকে পড়ে যান, এবং পড়ে যাওয়ার পর একে আরেকজনের হাতে ধরে ফেলে, এবং বলতে থাকেন যে ভাই চল এখান থেকে চলে যাই, এখানে থাকলে এখন অনেক বড় বিপদ হতে পারে আমাদের। এমনিতেই ফজরের নামাজ পড়ে এসেছি, শুনেছি নাকি ফজরের নামাজের পর কিছু জিন ভূতের আবির্ভাব ঘটে, হতে পারে এটা সেই। তখন সাথে থাকা আরেকজন ব্যক্তি তিনি বলে উঠলেন যে আরে ভাই, আমরা এখন নামাজ পড়ে এসেছি, আমাদেরকে কোনো জিন পেতনি ভর করতে পারবে না, তাড়াতাড়ি চল, এটা হয়তো কারো বাচ্চা হতে পারে, তাড়াতাড়ি তাকে তুলতে হবে। তখন দ্বিতীয় লোকটির এরকম কথাবার্তা শোনার পর তারা দুজন মিলে একটু সাহস জমিয়ে ওই যে ছোট বাচ্চাটা পড়েছিল পানিতে, ওই পানির থেকে তাকে সাইডে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর যখন বাচ্চাটাকে তারা কুলে নেন, তো তখন দেখতে পান যে হালকা যখন আলো আসছিল আকাশের, মানে সকালের একটা ভাব আসছিল, ওই সকালের আলোটাতে তারা ফুটফুটে দেখতে পান যে একটা ছোট একটা বাচ্চার মুখ। তো ওই বাচ্চাটাকে তারা চিনতে পারেন, তারা ভাবেন যে কি দেখতো ভাই, এটা এটা মাহবুব ভাইয়ের বাচ্চা না? তার তো বয়স মাত্র প্রায় 1 বছর হয়ে গিয়েছে, তো সে এখানে মরে আছে, মাহবুব ভাইরা কোথায়? তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? তখন ওই দুজন ছেলে ওই ছোট বাচ্চাটাকে নিয়ে তা মাহবুব ভাইয়ের বাড়িতে দৌড়ে আসেন, এবং আসার পর তারা মাহবুব ভাইকে ডাকতে থাকেন জোরে জোরে, মাহবুব ভাই, ও মাহবুব ভাই, তাড়াতাড়ি দেখে যাও তোমার ছেলের কি অবস্থা হয়েছে। তখন মাহবুব ভাই এরকম কথাবার্তা শোনার পর তিনি দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, সাথে যত মানুষ ছিল সবাই বের হয়ে যান বাড়ি থেকে। তখন তারা দেখতে পান যে নামাজ পড়ে আসা দুই যুবকের হাতে মাহবুব ভাইয়ের ছোট বাচ্চাটার মৃতদেহ পড়ে আছে। এটা দেখার পর ওই বাচ্চাটার মা দৌড় দিয়ে ওই ছেলেটাকে হাতে নিয়ে নেন, এবং হাতে নেওয়ার পর তিনি কান্না করা শুরু করে দেন, এবং সাথে মাহবুব ভাইয়েরও কান্না চলছে, এবং সাথে যত মানুষ ছিল সবারই কান্না চলছে। কেননা ওই যে বাচ্চাটার মৃত্যুটা কিন্তু একটা রহস্যকর মৃত্যু হয়ে দাঁড়িয়েছে। তারপর ওই বাচ্চাটাকে দাফন কাফন করে দেওয়া হয়। তো দাফন কাফন করে দেওয়ার পর কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো, তবে না, ওই যে ঘটনাটা, ওই ঘটনাটা কিন্তু আরো অনেকটা বাকি রয়েছে ইতিহাসটা। তো যখন ওই বাচ্চাটাকে দাফন দেওয়া হয়, দাফন দেওয়ার পর আবার চলছিল 1 সপ্তাহ 7 দিন 8 দিন, প্রায় 10 দিনের মতো চলে যায়, এবং তখনই ওই যে অবয়বটা ছিল, ওই অবয়বটা মাহবুব ভাইকে আবারও কিছু একটা সংকেত দেয় রাত্রিবেলা। তখন এরকম সংকেত পাওয়ার পর মাহবুব ভাইয়ের জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, তিনি ভাবছেন যে কি করব, বেঁচে থাকতে ইচ্ছে করছে না, মরে যেতে পারলে ভালো হতো। তখন মাহবুব ভাইয়ের যে ব্যবসা ছিল বড়ইয়ের, ওই ব্যবসাটাও তিনি ছেড়ে দেন, কেননা তার পরিস্থিতিটা খুব খারাপ চলছিল তখন। তিনি ব্যবসা করেন না, কিছু কাজ কাম করেন না, শুধু খালি ওই রাত্রিবেলার কথাগুলো ওনার কানে ভেসে আসে, এবং ওনার যে ছোট একটা বাচ্চা মারা গিয়েছে সেই শোকের কারণে তিনি এখনো ভোগান্বিত। তো যাই হোক, পরদিন যখন আবারও 1 সপ্তাহ পর ঘনিয়ে আসে, রাত্রিবেলা যখন মাহবুব ভাইকে আবারও একই সংকেত পান যে ওনার পরিবারের কাউকে ছাড়বে না, তখন এটা শোনার পর মাহবুব ভাই আরো চিন্তিত হন। তখন পরদিন সকালবেলা তিনি আরেকটা কবিরাজ বাড়িতে নিয়ে আসেন ডেকে। বাড়িতে নিয়ে আসার পর তিনি সবকিছু খুলে বললেন। তারপর ওই কবিরাজটি 4টা তাবিজ দিলেন, এবং 4টা তাবিজকে বললেন যে ঘরের 4 কোণে 4টা তাবিজ পুঁতে রাখো, ভালো হবে। আর ওই তাবিজগুলো যতদিন থাকবে ততদিন তোমার ঘরের ভিতরে কোনো কালো পিশাচ আসতে পারবে না। তখন ওই কবিরাজের কথা অনুযায়ী মাহবুব ভাই 4 কোণায় ঘরের 4টা তাবিজ পুঁতে দেন, এবং পুঁতে দেওয়ার পর তিনি 2-3 দিন যাবৎ কিছু আশা লক্ষ্য করতে পারেননি, আর ওই সংকেতটাও ওনাকে আর কেউ এসে দিচ্ছে না। তখন এটা দেখার পর মাহবুব ভাই বললেন যে হয়তো তাবিজটা কাজ করেছে। তো তারপর যখন 4-5 দিন এভাবে চলে যায়, তো রাত্রিবেলা মাহবুব ভাইয়ের স্ত্রী তিনি বাইরে যাবেন বাথরুমে,
ওই মাহবুব ভাইয়ের স্ত্রী যখন বাথরুমে বের হন, তখন ঘর থেকে বের হয় প্রায় 11:30টার দিকে। ওই 11:30টার সময় মাহবুব ভাইয়ের স্ত্রী বরাবরের মতোই কাউকে না বলেই তিনি ঘর থেকে বের হন বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে। তখন মাহবুব ভাইয়ের স্ত্রী বাথরুম করার পর তিনি ঘরে ফেরার উদ্দেশ্যে আবার রওনা দেন। তখন মাহবুব ভাইয়ের যে বাথরুমটা ছিল, ওই বাথরুমটা ছিল ঘর থেকে প্রায় 20 ফিট দূরে। তখন ওই দূরটা হওয়ার কারণে মাহবুব ভাইয়ের স্ত্রী আস্তে আস্তে করে ঘরের দিকে এগোচ্ছিলেন। তখন মাহবুব ভাইয়ের স্ত্রীকে পিছন দিক থেকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং মাহবুব ভাইয়ের স্ত্রী একটা চিৎকার দেন। এক চিৎকার দিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। তখন ঘরে থাকা মাহবুব ভাই শুনতে পান ওনার স্ত্রীর জোরে একটা আওয়াজ। ওই আওয়াজটা শোনার পর মাহবুব ভাই ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যান। সাথে মাহবুব ভাইয়ের স্ত্রীও বের হয়ে যান এবং সাথে মাহবুব ভাইয়ের বড় ছেলে ছিল, তার বয়সটা ছিল প্রায় 8 থেকে 10, সেও বেরিয়ে যায়। তখন তারা সবাই মিলে দেখতে পান যে মাহবুব ভাইয়ের স্ত্রী মাটিতে পড়ে আছেন এবং ওনার যে পিঠ ছিল, ওই পিঠের কাপড়টা ছিল ছেঁড়া, মানে ছেঁড়া হয়ে গিয়েছে। কেউ একজন তাকে জোরে একটা খামচা দেয় পিঠের মধ্যে। তো খামচাটা খুব ভয়ানক খামচা ছিল। তখন এরকম অবস্থা দেখার পর মাহবুব ভাইয়ের স্ত্রীকে আবার ঘরে নিয়ে আসা হয়। তখন মাহবুব ভাইয়ের স্ত্রীর জন্য ডাক্তার ডাকা হয়। বাড়ির পাশে একটা ফার্মেসি ছিল, ওই ফার্মেসি থেকে ওই ডক্টরটাকে ডাক দেওয়া হয়। তখন ওই ফার্মেসির ডক্টরটা ফার্মেসি বন্ধ করে দিবেন এই মুহূর্তে তিনি মাহবুব ভাইয়ের বাড়িতে আসেন এবং আসার পর তিনি দেখতে পান যে মাহবুব ভাইয়ের স্ত্রীর যে পিঠটা রয়েছে, ওই পিঠের মধ্যে 5 আঙ্গুলের দাগ এবং ওই দাগের যে নিচের অংশটা, সেটার মধ্যে নখের 5টা আঁচড়, আর তারই মধ্যে তিনি অজ্ঞান হয়ে আছেন। এরকমটা দেখার পর ডাক্তার তিনি ভাবলেন যে দেখি আগে ওনার স্ত্রী কি বেঁচে আছেন কিনা। তখন হাতের পালসটা চেক করার পর দেখতে পান যে না, তিনি বেঁচে আছেন, তবে অজ্ঞান হয়ে গিয়েছেন। আর পিঠের মধ্যে এতটা হোঁচট পেয়েছেন যেটা কোনো স্বাভাবিক হোঁচট না। ডাক্তার তখন তিনি বললেন যে আপনার স্ত্রীর যে পিঠের মধ্যে যে আঁচড়টা, এটা কোনো স্বাভাবিক আঁচড় না। দেখুন, খুব ভয়ঙ্কর একটা আঁচড়। কোনো মানুষের দ্বারা এরকম আঁচড় দেওয়া কোনোভাবে সম্ভব না। তারপর ডাক্তার এরকম কথাবার্তা বলার পর তিনি মাহবুব ভাইয়ের স্ত্রীকে কিছু ইঞ্জেকশন দেন এবং কিছু ওষুধ দেন। সেই ওষুধগুলো ফার্মেসি থেকে তিনি পরবর্তীতে নিয়ে এসে তাদের বাড়িতে দিয়ে যান। তখন মাহবুব ভাই তিনি চিন্তায় ভেঙে পড়েন। তিনি ভাবতে থাকেন, যদি এরকমটা চলতে থাকে তাহলে তো আমাদের বংশটা নির্বংশ হয়ে যাবে। আর কেই বা হতে পারে, কোন কালো জাদুর আঁচড় পড়েছে আমাদের পরিবারের উপরে, কোন পিশাচেই বা আমাদের পরিবারকে এভাবে ধ্বংস করতে চাচ্ছে, কিছুই বুঝছি না। তখন মাহবুব ভাই তিনি ভাবলেন যে আরেকটা ভালো কবিরাজ নিয়ে আসবেন। তখন তিনি কিশোরগঞ্জের যে ভৈরব রয়েছে, ভৈরব জায়গাটা, ওই ভৈরব তিনি যাওয়ার পর ওইখানে একটা ভালো কবিরাজের সন্ধান পান। ওই কবিরাজকে তিনি নিজ টাকায় ভাড়া দিয়ে বাড়িতে নিয়ে আসেন এবং আসার পর তিনি বললেন যে আমাদের পরিবারে এরকম এরকম ঘটনা ঘটে যায়। তখন মাহবুব ভাইয়ের স্ত্রী ছিল অসুস্থ প্রায় পরদিন। মাহবুব ভাইয়ের স্ত্রীর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এরপর দিন তিনি কবিরাজ নিয়ে আসেন। তখন ওই কবিরাজ শোনার পর তিনি 2-3টা তাবিজ দেন। ওই তাবিজগুলো বললেন যে সবগুলো তোমাদের শরীরে এক একটা পরিয়ে দাও। তখন মাহবুব ভাই যতগুলো মানুষ ছিল তাদের পরিবারের সবগুলো তাবিজ একটা একটা করে নেন ওই কবিরাজ থেকে। তারপর প্রত্যেকের হাতের মধ্যে একটা করে তাবিজ বেঁধে দেন। ওই তাবিজগুলো থাকার পর মাহবুব ভাই আর কোনোদিন এরকমটা লক্ষ্য করতে পারেননি। তো তারপর আস্তে আস্তে করে মাহবুব ভাইয়ের স্ত্রী সুস্থ হয়ে পড়েন। আর এরপর থেকে মাহবুব ভাইদের সাথে এরকম খারাপ দুর্ঘটনা আর কোনোদিন ঘটে যায় না। তো প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটা এটাই ছিল। তো ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করুন। আর প্রিয় লিসেনার্স, অবশ্যই মাহবুব ভাইয়ের পরিবারটার জন্য আপনারাও দোয়া করবেন, কেননা মাহবুব ভাই একটা পেরেশানির মধ্যে ভুগছেন। ওনার এরকম পেরেশানি যাতে দূর হয়ে যায়, উনি যাতে ভালোভাবে থাকতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের এই চ্যানেলটি অত্যন্ত নতুন, তো প্রতিদিনই কিন্তু আমি আপনাদের মাঝে সত্য নির্ভর ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এবং মানুষের কাছ থেকে আমি কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব সত্য নির্ভর ঘটনা। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো দেখা হচ্ছে কালকে কোনো এক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।